আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে যাবেন চীনে। শনিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এ তথ্য জানান। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই সফর বিষয়ে বলেছেন, বাংলাদেশের স্বার্থে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে, কিন্তু দেশের পররাষ্ট্রনীতি অন্য কেউ নির্ধারণ করবে না। নজরানা চৌধুরীর রিপোর্ট। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকার গঠনের ৩ মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সফরে রোববার তিনি মালয়েশিয়া যাচ্ছেন। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও সেদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক রপ্তানির বিষয়টি সেদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের কাছে তারেক রহমান তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরো যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কের, সেগুলো আলোচনা হবে। মঙ্গলবার মালয়েশিয়া থেকে চীন যাবেন প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে 15 থেকে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের সমন্বিত নদী ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুদেশের আলোচনা হবে বলেও জানান সচিব। শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা যোগ দিচ্ছি না। তবে আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই সফর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের স্বার্থে যে কোনো দেশের সাথেই কৌশলগত সম্পর্ক বজায় রাখা হবে। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেজিংয়ে যাব। যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। আমরা তো কোনো আপনার ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। ইন গ্লোবাল অ্যাফেয়ার্স উই আর এ প্লেয়ার নাও। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন থেকে দেশে ফেরার কথা রয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে বন্ধ থাকা শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোল্লাচর সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করবে। বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমাদের শ্রমবাজার বিস্তৃত করার ব্যাপারটাও আপনারা সবচেয়ে গুরুত্ব পাবে। যেহেতু বন্ধ ছিল শ্রমবাজার, এটাকে খুলে দেওয়ার ব্যাপারেও ওনারা কথা বলবেন এবং আশা করি আমরা যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে, শক্তিশালী হবে। আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামায়াতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতেও বড় উত্থানের প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের গতি আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। সেলিম মালিকের রিপোর্ট।
বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে প্রথমে মালয়েশিয়া, পরে চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী 21 ও 22 জন মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী, এরপর 23 জন যাবেন চীনে এবং 26 জন ঢাকায় ফিরবেন। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জানালেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর 2 বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হতে পারে। দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়েও অগ্রগতি হতে পারে। বাংলাদেশে গত 2 বছর যে বন্ধ থাকাতে নেপাল থেকে যাচ্ছে, অন্য ইন্দোনেশিয়া থেকে যাচ্ছে, তো এটার ব্যাপারে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আলাপ করবেন। মাইগ্রেশন কস্টটা কমায় নিয়ে আসতে পারলে মাননীয় প্রধানমন্ত্রী ভিজিটে, তাহলে অনেকে যেতে সুবিধা হবে। যে টাকা পয়সা খরচ করে যায় 2-3 বছরে তা তুলতে পারেন। আরেকটা ব্যাপার হলো মালয়েশিয়ার সঙ্গে আমাদের এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কারণ এখন যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি, এই এগ্রিমেন্টগুলো আমাদের করা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে হয়তো এইটা নিয়ে হয়তো একটা এমইউ হতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশের জন্য বড় অর্জনের প্রত্যাশা করছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। এই সফরে 2 দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের প্রত্যাশা করছেন তিনি। চীন বিশ্বস্ত পার্টনার আমাদের বাংলাদেশের। আমরা এখন বর্তমানে $17 বিলিয়ন তাদের কাছ থেকে ইম্পোর্ট করি, আর সবচেয়ে কম আমরা করি ওইখানে। আমাদের মাত্র 700 মিলিয়ন। ওদের টেকনোলজিগুলো আমরা নিয়ে আসতে পারি আমাদের এখানে কাজে লাগানোর জন্য। এগুলো বিভিন্ন খাতে আছে, কৃষিতে আছে, মৎস্যতে আছে, ইন্ডাস্ট্রিতে আছে, বিভিন্ন জায়গায় আছে। এগুলা যদি আপনি দেখে দেখে আমরা যদি ওদের বলি, ওদের কাছ থেকে যদি আমরা নিতে পারি, সেই জিনিসগুলো আমাদের জন্য খুব উপকারে আসবে। তবে বাংলাদেশের অর্থনীতির স্বার্থে 2 দেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার প্রধান যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নেন, তাহলে চুক্তিগুলো বাস্তবায়ন করা যায় না। তো সুতরাং আমি বলবো শুধু চুক্তি নয়, এরপরে যদি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এটাকে তদারক করেন এবং দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করেন, নিঃসন্দেহে অনেক ভালো কিছু আমরা পেতে পারি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও কৃষি খাতের আধুনিকায়নে চীনা প্রযুক্তি ও বিনিয়োগ সরাসরি দেশের উৎপাদন শিল্পে যুক্ত করার কৌশলগত পলিসি নিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। ঐতিহাসিক খুলনা সার্কিট হাউস ময়দানে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু হয় দুপুর 2টা থেকে। তপ্ত রোদ উপেক্ষা করে ময়দানে জমায়েত হয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয় রাজপথেই ফয়সালার ব্যবস্থা করা হবে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এ সময় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নীতি, নৈতিকতা এবং সুশাসন ধ্বংস করে, যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আঘাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। সমাবেশ থেকে বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান 11 দলীয় ঐক্যের নেতারা। এনটিভি নিউজ ডেস্ক।
সংযুক্ত আরব আমিরাতে আটক বিভিন্ন মামলার আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি মাফিয়া পার্টি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 15 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশংসনীয় কাজের জন্য পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে ইউএই এমবাসি তাদেরকে জানিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। আওয়ামী লীগ একটি মাফিয়া দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে শনিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় বাড়ি বাড়ি তল্লাশি চালায় শাহবাগ থানা পুলিশ। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য ঝটিকা মিছিল, নাশকতা ও সংঘাতের আশঙ্কায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় গত কয়েকদিন ধরে অভিযানের ঘোষণা দেয় পুলিশ। তার ধারাবাহিকতায় রাজধানীর বেশ কয়েক জায়গায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। দেশের মানুষের কল্যাণে কাজ করা গেলে গণতন্ত্র সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শনিবার এক পুনর্মিলনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিদের নিজেকে প্রশ্ন করা উচিত, দেশের জন্য কোন কাজ করেছেন, না শুধু দল ও নিজের জন্য কাজ করেছেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে সহযোগিতা কামনা করেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটিকে বিএনপি ছাড়া অভিনন্দন জানাতে আসে গণফোরাম, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা। শনিবার বিকেলে রাজধানী মহাখালীতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাখালী কাঁচাবাজার থেকে শুরু হয়ে নাবিস্কো হয়ে 7 রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।
শুধু টেক্সটাইল পণ্য উৎপাদন নয়, কাঁচামাল উৎপাদনের সক্ষমতা অর্জন করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, টেক্সটাইল শিক্ষা ও গবেষণায় বর্জ্য পরিশোধন প্রক্রিয়াও গবেষণার অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রতি লক্ষ্য রেখে পরিবেশ বান্ধব টেক্সটাইল বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেন মন্ত্রী। বলেন, গবেষণা না থাকায় পাটজাত দ্রব্যের কোনো সন্তোষজনক অগ্রগতি নেই। টেক্সটাইল খাতকে নেতৃত্ব দিতে গবেষক, শিক্ষক ও প্রকৌশলীদের প্রতিও আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের আমলে বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, অ্যাটর্নি জেনারেল অফিস সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক না হয় এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রসিকিউশন। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, চিফ প্রসিকিউটর ও আইন বিটের সাংবাদিক সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আসন্ন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মধ্যম সারির রিকন্ডিশনড গাড়ির উপর বাড়তি কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা। শনিবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে বারভিডা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল হক। এ সময় জানানো হয়, কর বৃদ্ধির ফলে ফুয়েল চালিত রিকন্ডিশনড প্রিমিয়র দাম প্রায় 3 লাখ টাকা এবং একটি এক্সিওর দাম 2.5 লাখ টাকার মতো বাড়তে পারে। এতে মধ্যবিত্তের জন্য গাড়ি কেনা কঠিন হয়ে পড়বে, ব্যবসায়ীদের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে এবং শেষ পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার প্রবাসের সংবাদ। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া ডুয়ামের উদ্যোগে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন মালয়েশিয়া। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শিক্ষা, গবেষণা সহ কমিউনিটির উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়ার ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল বারি মোহাম্মদ তামরিন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুরাইয়া ইয়াসমিন নাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আকাশ। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্কুলের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মুহসিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ডাইরেক্টর ডক্টর আবদুল্লাহ আল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার ইয়াসিন, নুরুন নবী জারিফ এবং প্রিন্সিপাল ইকবাল শেখ। কিনোট স্পিকার হিসেবে ছিলেন ডক্টর AHM মেহবুব আনোয়ার। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।